এবার আর নিজেকে সংযত রাখতে না পেরে ওহো করে হেসে ভাইয়ের পিঠে চাপড় দিয়ে হাসতে শুরু করলো অয়ন। হাসতে হাসতে তার চোখের কোণে জল জমা হয়েছে। নিজের হাসি থামিয়ে অয়ন স্বাভাবিক স্বরে প্রশ্ন করল, চিঠিটা পাওয়ার পর কাকে মিস করেছিস? আনমনে অচেতনে এ অহনের মুখ দিয়ে বের হলো, এলোকেশে সেই মেয়ে যার এক পলক চাহনি আমার হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দেয়। রেহেনুমা মজুমদার তোরা। ভাইয়ের লুকোনো অনুভূতিটা কর্ণকুহরে পৌঁছানোর আগেই নীরণে সাড়া তুলছে। তার মনে পড়ল অনুর কথা, আনমনে গেয়ে উঠল। নিজের ঘরে যাওয়ার পথে থমকে দাঁড়ালো তোরা। বারবার মনে হয় গানের লাইনগুলো শুধু তার জন্যই তৈরি হয়েছে। ত্রিকোণমিতির সমস্যাগুলো সমাধানের এক পর্যায়ে অহন ব্ল্যাকবোর্ড থেকে দৃষ্টি সরিয়ে নিল। পাশ থেকে ফিসফিস কথার শব্দ তার কানে এড়ায়নি। সেদিকে তাকিয়ে গম্ভীর স্বরে আওয়াজ দিল, ক্লাস ভালো না লাগলে বেরিয়ে যাও, আউট। ব্যাস, পুরো কক্ষ ছাত্রীরা তখন শোক দিবসের নীরবতা পালন করার মতো নিশ্চুপ। হাত থেকে চকটা টেক্সে রেখে সে পুনরায় বলল, আজ আর কোনো সমস্যার সমাধান করব না। আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। তোমাদের মূল্যায়ন পরীক্ষা কিন্তু সন্নিকটে, বলতে পারো নিঃশ্বাস নাকের আগায়। তোমরা পড়ায় মনোযোগ দাও। মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হলে অন্যদের কথা জানি না, তবে আমার সাবজেক্টে কোনো অঘটন ঘটলে পরীক্ষায় বসতে দেব না। আমাকে প্রেমপত্র না পাঠিয়ে সময়টা পড়াকে দাও। পরবর্তীতে কেউ এই ধৃষ্টতা দেখালে আমি প্রিন্সিপালকে ইনফর্ম করব। আজ নিয়ে অষ্টমবার আমাকে বিরক্ত করা হয়েছে। অহনের গুরুগম্ভীর প্রতিটা বাক্য শুনে ভয়ে আড়ষ্ট হলো মেয়েরা। মাথা নুয়ে লজ্জা আড়াল করতে চাচ্ছে তারা। প্রেমপত্র দেওয়া মেয়েটির দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে কক্ষ ত্যাগ করলো অহন। বরংবার একই কাজ রীতিমতো তাকে অপ্রস্তুত করে তুলেছে ধীরে ধীরে। করিডোর পেরিয়ে সিঁড়িতে পা রাখতেই নিজের মুঠোফোন কম্পন অনুভব করলো অহন। পকেট থেকে ফোনটা বের করে উত্তপ্ত মেজাজ ক্রমে শীতল হয়ে গেল তার এই শুভ দিনে প্রিয় বন্ধুর তাকে শুভেচ্ছা জানিয়েছে। প্রতি বছর সবাই মুঠোফোনে শুভেচ্ছা জানিয়ে ক্ষুদ্র বার্তা পাঠায় যন্ত্রটাতে। আজ সহকর্মী আর প্রিয় বন্ধুর শুভেচ্ছা জানিয়েছে শুধু, বাড়িকের কোনো হেলদোল দেখালো না। ফোনটা পকেটে রেখে পরবর্তী ক্লাসের জন্য পা বাড়ালো সামনের দিকে। মুঠোফোন আবারও কম্পন হতে পকেট থেকে তা বের করে অপরিচিত নম্বর থেকে ইনকামিং কল দেখতে পেল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শুনল, আরিয়ান মজুমদার বলছেন? এপাশ থেকে সম্মতি জানাতেই অহন ফের শুনল, আপনার জন্য মালিবাগ ব্রাঞ্চে একটা পার্সেল এসেছে। পার্সেলদাতা জানিয়েছেন অতীব গুরুত্বপূর্ণ পার্সেল, আজই আপনাকে নিতে হবে। দ্বিধান্বিত হলো অহন। তাকে পার্সেল পাঠানোর মতো কে আছে? নিজের মনকেও কাউকে সন্দেহ করতে পারল না। শিডিউল মোতাবেক ক্লাস শেষ করে কুরিয়ার সার্ভিসে গেল সে। র্যাপিং পেপারে মোড়ানো পার্সেলটা হাতে নিয়ে প্রেরকের নামের জায়গায় অপরিচিতা দেখে খানিক ভরকালো। কেমন উস্কুস নজরে পার্সেলের ডেলিভারি দেওয়া লোকটার দিকে চাইল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কে পাঠিয়েছে এটা? ডেলিভারি ম্যান ঈষৎ হেসে জানালো, বলার বারণ। কথাটুকু বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল লোকটা। অহন বেকুবের মতো দাঁড়ানো তখনও। নজরটা ফের পার্সেল ফেরাতে তৈঘুরে করে র্যাপিং পেপারটা টেনেছিল। আয়তকার বক্সটাও এক প্রকার টেনে ছেঁড়ার মতো খুলল। চশমা আর কলম দেখে থমকালো সে। আপনজন ছাড়া কেউ তো ক্লাস পাওয়ার জানার কথা নয়। নজরে গেল ভাঁজ করা হলুদ রঙের কাগজটার দিকে। আয়তকার বক্সটা, চশমা আর কলমটা রেখে কাগজটা হাতে নিয়ে ধীরে ধীরে ভাঁজ খোলা শুরু করলো। মনটা কেমন খসখস করছে। কি লেখা আছে এই কাগজটায়? ভাঁজ খুলতে দৃষ্টিগোচর হলো কালো কালিতে লেখা গোটা গোটা অক্ষরগুলো। অহন পড়তে শুরু করলো, প্রিয় মাস্টার মশাই, শুরুতেই জানুন শুভ জন্মদিন। সবার সামনে সাহস হয় না আপনাকে প্রিয় বলার। আপনার সামনে তো সাহস হওয়ার প্রশ্ন ওঠে না। মাস্টার মশাই, দেখুন তো কি অদ্ভুত নিয়ম। সবার প্রিয় মানুষটাকে সবাই সহস্তে উপহার দিতে পারে, অথচ আমার সে সৌভাগ্যটা হলো না। হয়তো বিশাল কিছু দিতে পারিনি, কিন্তু যেটুকু দিয়েছি সম্পূর্ণ নিজ সামর্থ্যে দিয়েছি। দেখে নিয়েন, একদিন এভাবেই উড়ো চিঠি দিয়ে আপনাকে বিশাল কিছু উপহার পাঠাবো। রাত জেগে আপনাকে নিয়ে স্বপ্ন দেখা হয়, কিন্তু স্বপ্ন পূরণ করার সেই সাধ্য যে আমার নেই। নিজের অনুভূতিটুকু সযত্নে বুকের ভেতরে তুলে রেখেছি।
পাছে হৃদয় ভাঙার চুরমার শব্দে মনটা না কেঁদে ওঠে। এই যে আমি আপনাকে নিজের মনের কথা বলছি, হয়তো সম্মুখে আপনার দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারি না, কিন্তু কল্পনায় আপনি আমার ধ্যান। জানেন মাস্টার মশাই, অনুভব উৎকৃষ্ট, কিন্তু অনুভূতি ভয়ঙ্কর। অনুভব স্বস্তি দেয় আর অনুভূতি পুড়িয়ে ছারখাড় করে দেয়। আমি দগ্ধ হচ্ছি অনুভূতির অনলে। এক পেশে যন্ত্রণা না হয় আমার হৃদয়কে ভস্ম করুক, সেই প্রলয়কারী অনল থেকে আপনার নিস্তার মিলুক। আপনার জন্য সাজানো অনুভূতিগুলো যত্ন করে রেখে দিয়েছি। হয়তো রেখে দিন, নয়তো উড়িয়ে দিন। ভালো থাকুন মাস্টার মশাই, ভালো থাকুন। নাম না জানা অনুভূতি। চিঠিটা বার কয়েক পড়ল অহন। চিঠির ভাষাটার সাথে সে পরিচিত নয়। ওই টুকরো কাগজটা আবার নিজের সামনে মেলে ধরল, যদি সে মানুষটার সন্ধান মেলে কোনো ক্লু পায়। হাতের লেখাটা একদমই অপরিচিত লাগলো। বাঁকা বাঁকা অক্ষরে লেখা, কখনো খানিক পেঁচানো লেখা। কুরিয়ার অফিস থেকে নেমে নিজের বাইকের পাশে এসে দাঁড়ালো ছেলেটা। আবার মনোযোগ দিল চিঠির ভাষায়। অমন এলোমেলো অনুভূতি কে জানিয়েছে? চোখ জোড়া বন্ধ করে কিছু একটা ভাবতে লাগলো। চিঠির প্রতিটা শব্দ মনে আওড়ালো। দৃষ্টি স্থান নিল চিঠির শেষ নিচের চোখে সেই পরিচিত নকশার ক্ষুদ্র অংশ জুড়ে ওই চশমা পরা একজোড়া মায়াবী চোখ। নিজের নজর জোড়া চিনতে বেগ পেতে হয়নি অহনে। চিঠিটা বুকে জড়িয়ে, চশমা আর কলমটা বুকে জড়িয়ে চোখের কোণে জমা জলটা তর্জনী দিয়ে মুছে নিল। হাত ছাড়িয়ে ইয়েস বলে লাফটা দিতেই পিছন থেকে কারোর সাথে ধাক্কা খেয়ে আসছে পড়ল মাটিতে। হাত থেকে খসে পড়ল কলমটা। ঝড়েই বেগে কলমটা তুলে চিঠি সমেত পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। কলমটা ঠিক করে শার্টে লেগে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে সামনে মানুষটাকে বলল, সরি। কথাটা বলে লোকটার মুখের দিকে তাকাতে ফিক করে হেসে দিল অহন। মুখ ফসকে বলেই ফেলল, আরে টাকলু সাহেব যে শেষে আমার সাথে ধাক্কা খেতে হলো। তবে সরি বলার জন্য মুখ খুলছিল। জাকেরিয়া তার আগে অপরিচিত মানুষের পরিচিত কণ্ঠটা শুনে চিবিয়ে চিবিয়ে বলল, এই তুই ওই দিনের বদমাসটা না? অহনের হাসি থামে না। কোনো রকম ঠোঁট কামড়ে হাসি থামিয়ে সদর্পণে বলল, চাপার দাঁত ঠিক আছে, দু একটা পড়েনি। কথাটা শেষ করার আগেই অহনের কলার চেপে ধরে ধাক্কা মারল জাকারিয়া। তাল সামলাতে না পেরে মাটিতে পড়ল ধুম করে। ক্ষণিকের মধ্যে দুটো লাথি বসিয়ে দিল জাকারিয়া। তৃতীয় লাথি দেওয়ার আগেই অহন বা পা দিয়ে সজোরে লাথি দিল জাকারিয়া উড়ুতে। এক পলক উঠে দাঁড়িয়ে নিজেকে ব্যালেন্স করলো অহন। বাইরের লুকিং গ্লাসে আটকে রাখা হেলমেটটা এনে এলো পেতালে মার বসালো জাকারিয়ার চোয়াল, মুখ আর মাথায়। বৃষ্টির মতো উদুম কেলানিতে দিশেহারা জাকারিয়া, তবুও থামেনি অহন। নিজের হাত পা সমান তালে চলছে। আশেপাশে মানুষজন এসে অহনকে থামালো। বাইরে জানে নিজের ঘাড় কাত করে শরীর ঝাড়ল সে। দুহাত সামনের দিকে ঝাড়তেই শার্টের কাফট আবার পজিশন নিল। এলোমেলো চুলগুলো হাত না দিয়ে মাথাটা পেছনে ঝাঁকাতে কপালে থেকে সরে গেল লেপ্টে থাকা চুলগুলো। ঠোঁটের কোণে লেগে থাকা রক্তগুলো মুছে নিল আঙুলের দিয়ে। তর্জনী তুলে সে বলল, ঘুষির বদলে আমি লাথি দিতে জানি। আপনার শত জনমের সৌভাগ্য টাক ফাটিয়ে ঘিলু খুলে আনিনি। ভিড়ের মধ্যে দাঁড়িয়েও আগে বুক পকেটে রাখা চিঠিটা অস্তিত্ব নিশ্চিত হয়ে সবার উদ্দেশ্যে অহন বলল, অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা খাওয়ার পর আমি সরি বলেছি তাকে, কিন্তু আলাভোলা ফালতু লোকটা রীতিমতো মানসিক অপরিপক্কতায় ভুগছে। সবাই যার যার মতো সটকে পড়েছে এবার। বিনা পয়সায় সিনেমা দেখা হলে কে আর সময় নষ্ট করে। অহন নিজের ভাঙাচোরা হেলমেটটা নিয়ে বাইকে উঠে বসলো। পকেট থেকে মাস্কটা বের করে দোকানের পেছনে মাস্কের লুপ গুজে লুকিং গ্লাসে তাকিয়ে নিজের চুল ঠিক করে নিল। চোখ সরিয়ে দৃষ্টি লাগলো জাকরিয়ার পানে। লোকটা এত মানুষের সামনে অপমানিত হয়ে রীতিমতো বাকরুদ্ধ। অচেনা লোকটা সবার সামনে তাকে মানসিক রোগী বলছে। সম্মিত ফিরল তার সামনে থেকে শো করে চলে যাওয়া বাইকে হরেনে। বাইক আরোহী আবারও পেছনে তাকিয়ে তার উদ্দেশ্যে তাচ্ছিল্যে হাসি হাসলো। ওই হাসিটা দেখে ভীষণ জেদ চেপেছে জাকেরিয়ার। তোরা নামের ওই মেয়েটাকে সে বিয়ে করবেই, সে যেভাবেই হোক। বুক পকেটে রাখা চিঠিটার ভাষা বুকে তোলপাড় শুরু করেছে। সেই সাথে
বাজছে বাইকের গতি। চিঠি মালিককে এক নজর না দেখলে যে কোনো সময় অ্যাটাক হয়ে যেতে পারে, দম আটকে যেতে পারে। সাই সাই করে উঠছে যেন, হুলুস তুলুস বাঁধিয়ে দিতে মন চাচ্ছে। এসব ভাবতে ভাবতে বাড়ির ফটকটার সামনে চলে এলো অহন। তাকে দেখে দারোয়ান গেট খুলে জিজ্ঞাসা করলো। অহন মৃদু স্বরে বলল, না চাচা, আমি ঠিক আছি। কোনো মতে বাইকটা স্ট্যান্ডে ভর দিয়ে দাঁড় করালো, পেছনে আর খুলল না। ছুটতে লাগলো বাড়ির দরজার দিকে। কলিং বেজের সুইচটা অনবরত টিপে ধরে আছে। অনিমা দৌড়ে এসে দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে পড়ল অহন। জুতো না খুলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। হতাশ হলো, কাঙ্ক্ষিত ব্যক্তিটি অনুপস্থিত। চোখের দেখাটুকু হলো না। নিজের ঘরে গিয়ে জুতো সমেত বিছানায় ধপাস করে শুয়ে পড়ল অহন। দরজাটা খাট করে খোলা। ছেলে পিছু পিছু অনিমাও আসলো। ঘরে ঢুকে তিনি অস্থির স্বরে জিজ্ঞেস করলো, কিরে বাবা, অশান্তি কোথায় হচ্ছে? মায়ের এতটুকু কথা শুনে লাফিয়ে উঠে মাকে জড়িয়ে ধরে অহন বলল, খুশিতে মরে যাব মা, খুশিতে মরে যাব। আজ আমার জীবনের অপ্রত্যাশিত কাঙ্ক্ষিত খুশিটা এসেছে আম্মা। এত তাড়াতাড়ি এই দিন আসবে আমি ভাবিনি আম্মা। অনিমা আগামাতা না বুঝে একের পর এক প্রশ্ন করে চলেছে। তবে ছেলের নীরবতা দেখে এবার হাল ছেড়ে বললেন, আজ তো জন্মদিনের আয়োজন করেছে অয়ন, ভেবেছি তুই পরে আসবি, ততক্ষণে ঘরদোর সাজানো হয়ে যাবে। ও মা, এখন দেখি বর আসার আগে কাজে এসে হাজির। এসেছিস যখন ভালো করেছিস, গোসল টোসল করে নে। অনিমা ঘর ছাড়লেন। সেদিকে ভুরুক্ষেপহীন অহন। চিঠটা আবার বের করে ছোট করে একটা চুমু খেলো প্রাণহীন কাগজটাতে। এলো কিছু ছোঁয়া আছে যে তাতে। আজ বিকেলে পরপরই সবাই বাড়ি চলে এসেছে। পরিবারের বড় ছেলে জন্মদিন বলে কথা। সবাই কাজকর্ম শেষ করে সেজে গুজে অপেক্ষা করছে কখন ছেলেটা কেক কাটবে। বাহারে সব খাবারের বিশাল আয়োজন, ডাইনিং টেবিল জুড়ে। সবাই গিফট সাজানো হয়েছে বসার ঘরটাই। বেলুন দিয়ে অয়ন তুষার তন্ময় ঘরটা সাজিয়েছে। পরশ আর প্রহর দুজনেই মিলিয়ে তাকিয়ে দেখছে বড়দের কার্যকর্ম। নিজের ছেলেদের ভদ্রতা আজ বেশ মধ্যকলি। দুরন্তপনা পটু ছেলে দুটো আজ শান্ত হয়ে বড়দের কাজ দেখছে। বাড়িতে বউরা তো রান্নাঘরে সারাদিন কাটিয়েছে। কত রকমের রান্না হয়েছে। সবাই ব্যস্ত দিন পার করলেও লাপাত্তা তোরা। পরিবারে কোনো উৎসবেই এই রকম গা ঢাকা দিয়ে থাকে মেয়েটা। সবার হাজার অনুরোধ উপেক্ষা করে সে কোন সকালে বেরিয়েছে, ফিরেছে বিকালে। এসে ঘরে দৌড় দিয়েছে আর বেরোয়নি। রুবাবা বার কয়েক দরজায় কড়া নেড়ে এসেছে, কিন্তু মেয়ের পক্ষ থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পেল না। আফসোসের শ্বাসটা ছাড়া ছাড়া আর কোনো উপায় নেই রুবাবার হাতে। এত বছর ধরেও মেয়ের নির্লিপ্ত হয়ে এসেছেন তিনি। সবাই অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মুহূর্তটার জন্য। কখন অহন আসবে আর কখন শুরু হবে আনন্দ। অয়ন তো হাতে ডিম নিয়ে বসে আছে ভাইয়ের মাথায় ফাটাবে বলে। সবাই চমকে উঠল কারোর দরজার সজোরে করঘাত শুনে। কান পেতে শুনতেই ওপর থেকে ভেসে এলো, তোরা তোরা দরজা খোল, তুই বের হলে তবেই কেকটা কাটবো, নয়তো সব ওভাবেই পচবে। অহনের কাজে সবার ঠোঁটের কোণে হাসি ফুটল। রুবাবার মনে ভয় বাসা বেঁধেছে। এভাবে চলতে থাকলে মেয়েটা নিজের নিয়ন্ত্রণ হারাতে খুব বেশি সময় নেবে না। সবাইকে ঠেলে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। অহনকে বাধা দিয়ে বললেন, ওকে ওর মতো থাকতে দে অহন, তুই চল নিচে। কথাটুকু বলে ছেলেটাকে টেনে নিচে নামিয়ে এনে কেকের সামনে দাঁড় করিয়ে রুবাবা বলল, তাড়াতাড়ি কর, সবাই অপেক্ষা করছে। অয়ন চোখ মুখে বিরক্তি প্রকাশ করে বলল, আহা কাকিমা, এভাবে থাকতে থাকতে ও আরও বেশি কষ্ট পাবে। ও আসুক না, তখন না হয়। অয়নের কথা সম্পূর্ণ হওয়ার আগে রুবাবা তাকে থামিয়ে হাসির ছলে বলল, সবারই নিজের মতো থাকার অধিকার আছে অয়ন। ওর মতো ওভাবেই থাকতে চায়, বরঞ্চ ওকে কিছু চাপিয়ে দিলেও কষ্ট পায়, আঘাত পায়। অয়নের হাতে কেক কাটার ছুরিটা এগিয়ে দিয়ে রুবাবা তাড়া দিল। নিজের হাতে লুকোনো ডিমটা অহনের মাথায় ফাটিয়ে বলল, শুভ জন্মদিন আব্বাজান, কাকিমার পক্ষ থেকে সুপার গিফট। সবাই হাততালি দিয়ে হাসিতে ফেটে পড়ল। উচ্চ হাসি রোল তোরার শ্রবণ সীমা অতিক্রম করতে পারেনি। দরজায় পিঠ ঠেকিয়ে উদাস হয়ে শুনছে সেই উচ্ছল প্রাবন্ত হাসির শব্দ। পাতলা ফিনফিনে টিস্যু পেপারটা দিয়ে সবে মাথাটা
মুছে কেকে ছুরি বসালো অয়ন। তখনই তার মাথায় দ্বিতীয় ডিম ভেঙে ওই শব্দের এর হুল্লোড় করে উঠল অয়ন। আজ এইভাবে নাকানি চুবানি খাওয়াবে জানলে ঘরমুখো হতো না অহন। আদলে হতাশার ছাপ টেনে বলল, এসব অত্যাচারের মানে হয়? মাথাটা ফের মুছে এক টুকরো কেক বাবার মুখের সামনে আনলো অহন। এক একে মা, কাকিমা, ভাই সবাইকে খাওয়ালো। বারবার বেহায়া দৃষ্টি চেয়ে থাকে সিঁড়ির ওপরে, যদি একবার তার এলোকেশে নেমে আসে। বুকের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাসটা ছেড়ে ঠোঁটের কোণে হাসির রেখাটা টেনে সবাইকে বলল, ধন্যবাদ। রং বেরঙের র্যাপিং পেপারে এ মোড়ানো গিফট বক্সগুলো একে একে তুলে দেয়া হলো অয়নের হাতে। অয়ন গলাটা উঁচু করে বলল, আমার ভাইজান, গিফটের কিছু অংশ এই ফকিরকে দান করুন। নিজের দিকে আঙুল তাক করে কথাটা বলতেই সবাই এক প্রশস্ত হেসে উঠল। অহন মৃদু হেসে সব অয়নের হাতে দিয়ে বলল, উপরে নিয়ে আয়, আমি গোসল করে নেই। তোদের ডিম থেরাপি আমার চুলের 12টা বাজিয়ে দিল। সিঁড়ি বেয়ে উপরে উঠে ডান দিকে ঘরটার দিকে আর এক নজর তাকালো অহন। আবারও হতাশ হলো। যদি তার দিব্য দৃষ্টি থাকতো তাহলে দেখতো ওপাশের মানুষটা দরজার গায়ে মাথা ঠেকিয়ে নীরবে অশ্রু ঝরাচ্ছে। রাত প্রায় 11টার আশেপাশে সময়টায় দৌড় খুলল তোরা। আজ আর খাবে না সে। ঘরে আলোটা নিভিয়ে রেখেছিল, নয়তো নিজের ফোলা নয়নগুলো আয়না আর এপাশে থেকে দেখলে নিজেকে চমকাতো। বন্ধ ঘরটায় নিঃশ্বাসের টানতেও কেমন হাঁসফাঁস হচ্ছে। পা টিপে টিপে নিঃশব্দে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। পুরো বাড়ি ততক্ষণে নিস্তব্ধ হয়ে গেছে। সব ঘরেরই আলো বন্ধ করা। সবার এতক্ষণে খাওয়াও শেষ। আজ অহনের প্রতি তীব্র অভিমান জমেছে। ওই মানুষটাকে ডেকে খাওয়াতে পারতো না? নিজে দিব্যি খেয়ে শুয়ে আছে, বললেই কি সে সব খেয়ে নিত নাকি? মানুষটা জানে না আজ সারাদিন না খেয়ে থেকে শরীরটা বেশ কাহিল হয়ে পড়েছে। ছাদে কানিসে ঠেস দিয়ে দাঁড়িয়ে আকাশের এর দিকে নিষ্পলক চেয়ে রইল। আধারি আকাশটা ঝলমরে তারাদের আনাগোনা দেখে মনটা আনচান করে উঠল। কবে সে তার আমাবস্যার জীবনটায় এমন ঝলমরে তারা আসবে? আনন্দ উৎসবে উপস্থিত হতে ভীষণ রকমের যন্ত্রণা হয়। সবার ঠোঁট জুড়ে থাকে আসল হাসি, কিন্তু বাবার অবহেলায় তার ঠোঁটে কোণে হাসিটা কৃত্রিম হয়ে গেছে। মিথ্যে হাসি ঝুলিয়ে স্বাভাবিক থাকতে সে পারে না, কিংবা কখনো তার মাও কষ্ট করে না এই কুলসিত দশা থেকে তাকে মুক্ত দিতে। সে একা থাকতে শিখে গেছে, তাই তো মন চায় মাকে নিয়ে দূরে কোথাও ছোট্ট একটা নীড়ে বুক ভরে নিঃশ্বাস নিতে। সেখানে প্রত্যহ প্রভাবের কোনো কুৎসিতা দেখতে হতো না। নাক টেনে চোখের জল মুছে পেছনে ঘুরতে অন্ধকারে কারো স্পষ্ট অভয় দেখতে এ স্থানে দাঁড়ালো ও তোরা। অভয়টার আগমনের উদ্দেশ্য বুঝতে সজাগ দৃষ্টি সামনে রেখে আদলে কাঠিন্য বজায় রেখে শটান হয়ে দাঁড়িয়ে থাকলো মেয়েটা। আগত মানুষটা গলা পরিষ্কার করার শব্দটা কানে এসে ঠেকল। পরিচিত স্বরটা শুনে বুকের ভেতরে স্লথ করে উঠল। বক্ষস্থলে থাকা পিণ্ডিটা যেন এদিক ওদিক লাফাচ্ছে। নিজেকে কেমন ভরশূন্য লাগছে। মনে হচ্ছে এখনই লুটিয়ে পড়বে ছাদের শক্ত ও খসখসে মেঝেটাই। সারাটা দিন যে মানুষটা থেকে নিজেকে আড়াল করে রেখেছে, স্বয়ং সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে। কথাগুলো জিহ্বার আগারে এসে জড়িয়ে যাচ্ছে। কি বলবে সে? সকল নীরবতা ভেঙে ওই মানুষটাই প্রথম বলল, আমার উপহার কোথায় তোরা? সবাই কত কত উপহার দিয়েছে, আর তুই ঘরে বসে দরজা আটকে রাখলি, শুভেচ্ছাটুকু জানালি না। বুক থেকে যেন ভারী বোঝা নেমে গেল। চাপা পড়া নিঃশ্বাসটা ছেড়ে বুকে হাত দিয়ে ভাবল, যাক, মানুষটা টের পায়নি তাহলে। আমতামতা করে তোরা বলল, একজনের শুভেচ্ছা না পেলে আপনার দিনটা গোল্লায় যাবে না নিশ্চয়ই। ছাদের খসখসে মেঝেটায় বসে পড়ল অহন। নিজের তৃপ্তি আদলখানা উপরে তুলে তোরাকে আদেশের স্বরে বলল, বস এখানে। তোরা ঠায় দাঁড়িয়ে রইল। মৃদু স্বরটা বদলে কর্কশ স্বরে রূপ নিল। বেশ সাজালো ও স্বরে অহন বলল, কথা কানে যায় না? ওপাশে মানুষটা তাতেও কোনো হেলদোল হলো না। মেজাজ তো অতক্ষণে অনেকটা চড়ে বসেছে অহনের। মূর্তির ন্যায় থমকানো তোরার ডান হাতটা টেনে নিজের মুখোমুখি বসালো। নিজের হাতে খাবারের বক্সটা এগিয়ে দিল। মুঠোফোনে থাকা ফ্ল্যাশ লাইটটা অন করে তোরাকে খেতে ইশারা করলো।
পানির বোতলটাও খাবারের পাশে রেখে অল্প ভাষায় বলল, খেতে শুরু কর আর মন দিয়ে আমার কথা শোন। তার আগে তোকে একটা নিউজ দেখাই। তোরা মুখ ভার করে বলল। খিদে নেই। উত্তরে হিম শীতল হাওয়া আর কেমন শরীরে কাঁপন তুলে দিচ্ছে। তোরা দুই শব্দের কথাটা শুনে অহন মৃদু এসে বলল, তবুও খেতে হবে, অনেকটা পথ হেঁটে গিয়ে নিয়ে এসেছি। তোরা সন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি দেখাবেন বললেন যে? অহন ইশারা করলো খেতে। ফোনটা হাতে নিয়ে মনে হয়ে রইল ছেলেটা বারবার তোরার দিকে তাকাচ্ছে। একটা সময় অশূন্যতা ভর করলো অহনকে। তাগাদা দিয়ে বলল, খেতে শুরু কর, তারপর বলবো, নয়তো এইভাবেই বসে থেকে রাত পার করে দে। অহন এই কোরআনের মতো আচরণে শব্দ করে খাবারের বক্সটা চিত্তে মিষ্টি সুবাসে খিদেটা আরেকটু বেড়ে গেল তোরার। বাক্সে থাকা বার্গারটা হাতে তুলে অহনের দিকে তাকালো। সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানেন আমি ছাদে আসব? অমন হিয়ালি প্রশ্ন শুনে ভ্রুকুক চালো অহন। গাল বেঁকিয়ে বলল, বাংলা সিনেমা নাকি? তুই আমার পাশের ঘরে আছিস, তোকে আমি ডেকে ওখানে খাবারটা দিতাম। ঘর থেকে বের হতেই দেখি তুই ছাদে আসলি, তাই আমিও ভাবলাম ভালোই হবে, এত রাতে ভূতও দেখা হবে আর তোকে খবরটাও শোনানো হবে। মানুষটার খামখেয়ালি কথায় ফিক করে হেসে উঠল তোরা। এই মানুষটার সঙ্গে বেশ উচ্ছল্ল থাকে মেয়েটা। হাসিটা ঠোঁটের কোণে রেখে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? বাক্যটা কর্ণ ও কুহ ওর তরঙ্গরিত হলো যেন ভার কয়েক। আকাশের পান থেকে দৃষ্টি সামনে মানুষটার দৃষ্টিতে মেলালো। প্রসন্ন হাসির রেখা ধরেই বলল, অনুভূতিদের অদ্ভুত অধিকারবোধ জন্মায়, তাই না? তারপরও মানুষ অনুভূতিদের চাপা রাখতে চায়। চমকিত তাকালো তোরা। চক্ষুদায় যেন স্থানচ্যুত হবে। তখনই স্বাভাবিক স্বরে অহন বলল, আমিও খাইনি। মানুষটা হঠাৎ অপ্রস্তুত করে দেয় কেন? কাপা কাপা হাতে বার্গারের এর অর্ধাংশ এগিয়ে দিল অহনের দিকে। অহন হাত বাড়িয়ে নিল বার্গারের অংশটা। ইচ্ছে করেই নিল, আনন্দটুকু নয়তো ভাগ করে নিত। খেতে খেতে অহন মুঠো ফোনে একটা ভিডিও দেখালো তোরাকে। তোরাও মনোযোগ দিয়ে শুনছে ভিডিওর কথাগুলো। পরকীয়া প্রেমে জেদ ধরে নিজের 7 বছর বয়সী সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেল প্রেমিকের হাত ধরে। বাকি কথাগুলো শোনার আগে ভিডিওটা বন্ধ করে দিল অহন। বলল, পুরো নারী জাতটাই খারাপ। অহনের বলা উক্তিটি শুনে বেকুবের মতো চেয়ে রইল তোরা। চোখ মুখে লেপ্টে আছে একরাশ বিস্ময়। সম্মিত ফিরতে সে উত্তেজিত হয়ে বলল, তোরা বুঝতেই পারল না। তারই কথায় তাকে ফাঁসালো অহন। পানির বোতলটা টেনে নিয়ে 2 ঢোক পানি খেলো সে। তারপর ধীরে সুস্থে বলল, তাহলে একজন পুরুষের পাপের ভাগিদার হয়ে কেন অন্যরাও সইবে? একজনের পাপের অনলে অন্যদের বিশ্বাস কেন জ্বলবে? আমি মানছি মেজ কাকা ভুল করেছে, তাই বলে সব পুরুষই ভুল তা তো ঠিক নয়। তোরা রানী, পুরুষরা নারীদের রানীর বেশে রাখে আর কাপুরুষোচিত মনোভাবের মানুষগুলো নারীদের সম্মানহানি করে। তোরা চোখ জোড়া বন্ধ করে লম্বা শ্বাস নিল। উত্তরী হওয়ার আড়ষ্ট হয়ে অন্যটা আরও ভালো করে জড়িয়ে নিল। নিজের ভুল ধারণার দেওয়ালটা এক লহমা ভেঙে চুরচুর হয়ে যাওয়া বুকটাও হালকা লাগছে বেশ। সামনে থাকা মানুষটাকে এই মুহূর্তে সবচেয়ে ভরসাযোগ্য মনে হলো। অনায়াসে নিজের জীবনটা লোকটার জিম্বাই ছাড়া যেতেই পারে। বেশ ভরাট কণ্ঠে সে বলল, ভাইয়া। বাকি কথাটুকু শোনার আগে এই শীতল চাউনি মানুষটা গম্ভীর স্বরে জানিয়ে দিল, ভাইয়া নয়, মাস্টার মশাই। ঠিক আছে, আমি ঠিক তোর ভাইয়া হতে চাই না, মাস্টার মশাই হয়ে থেকে যেতে চাই। কতটুকু কর্ণকুহরে প্রবেশ করা মাত্র এক লাফে দাঁড়িয়ে গেল তোরা। এভাবে ধরা পড়ে এসে নিজেই বিলম্ব হয়ে গেছে। সে পালাতে যাচ্ছে। কোনো অলৌকিক ক্ষমতা বললে সে মুহূর্তে অদৃশ্য হতে চাইছে, কিন্তু সে কোথায় পাবে অলৌকিকতা? এক প্রকার ছুট লাগালো ও অন্ধকারে মিলিয়ে যাওয়া আফলানে। তার আগে বাধা পড়ল সেই বলবান পুরুষটার হাতের শক্ত বাঁধনে। নিজের চমকানো দৃষ্টি গেল ওই মানুষটার পানে, যার শক্তপোক্ত ডান হাতটা আটকে পড়েছে তার কোমল তুলতুলে পা হাতটায়। সে ছাড়ানোর চেষ্টা করল না, বরং নিজের গতি থামে স্থির দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে শুনল, ইচ্ছেদের একবার আশকারা দিয়েই দে তোরা রানী,
তাদের মুক্ত করে দে। এভাবে পালিয়ে বেড়াস না। আমার মনের দুয়ারে তোর পদচারণ হয়ে গেছে। অনুভূতি লুকিয়ে আড়ালে থাকিস না। আমি হাতটা বাড়িয়ে দিয়েছি, শুধু একবার ওই হাতে তোর হাতটা রাখ। কথা দিচ্ছি অমর্যাদা করব না তোর অনুভূতির।